नमस्कार श्रोता बंधुरा आपनारा शुनছেন বৃষ্টি ও गल्प। आशा करी सबाई खूब भालो आছেন এবং अनेक अनेक বই পড়ছেন। আমার নিবেদন হুমায়ুন আহমেদের লেখা কুহক আজ দ্বিতীয় পর্ব। মাসুদ মুখ শুকনো করে বসে আছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। রাগের কারণ হচ্ছে দরজায় নক না করে ডাক্তার সাহেবের চেম্বারে ঢোকায় ডাক্তার সাহেব খুব বিরক্ত হয়েছেন। অন্য সময় হলে বিরক্ত হতেন না, আজ হয়েছেন কারণ ওই মেয়ে ঘরে বসে আছে। মেয়েটা বড় যন্ত্রণা করছে। কাজের সময় যদি এমনভাবে বসে থাকে তাহলে কিভাবে কাজ হয়? সব কিছুর সময় অসময় আছে। প্রেম খুবই ভালো জিনিস, তাই বলে কাজের সময় কেন? রোগীরা বসে আছে, এক্সরে রিপোর্ট নিয়ে যাবে। ডাক্তার সাহেবের সময় হচ্ছে না। মাসুদ ডাক্তার সাহেবের চেম্বারে ইচ্ছে করেই শব্দ না করে ঢুকেছেন, যাতে সে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে দুজনকে দেখতে পায়। মেয়েটা যেন লজ্জায় পড়ে। লজ্জায় পড়লে আসা যাওয়া কমবে, আসা যাওয়াটা যেন একটু কমায়। কোনো কিছুই বাড়াবাড়ি ভালো নয়। প্রেমের মতো ভালো যে জিনিস তারও বাড়াবাড়ি খারাপ। মাসুদ অবশ্যই তাদের কোনো অস্বস্তিকর অবস্থায় দেখল না। দুজনেই মুখোমুখি বসে গল্প করছে। খুব সিরিয়াস ধরনের কোনো গল্প হবে, কারণ দুজনের মুখই বেশ গম্ভীর। ডাক্তার সাহেব মাসুদের দিকে তাকিয়ে বললেন, কি চাও? রিপোর্টগুলো কি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, নিয়ে যাও। শোনো মাসুদ, ঘরে ঢোকবার সময় নক করে তারপর ঢুকবে, এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। ডাক্তার সাহেবের কথার জবাবে কিছু না বলে চুপ করে থাকলে ঝামেলা চুকে যেত। মাসুদ তা পারল না। সে বলে ফেলল, কাজের সময় এত কিছু মনে থাকে না স্যার। রোগী বসে আছে, কতক্ষণ বসে থাকবে বলেন? ওদের তো কাজকর্ম আছে, সারাদিন বসে থাকলে তো তাদের চলে না। রোগী বসে থাকবার সঙ্গে দরজায় নক করার সম্পর্ক কি? রোগী বসে থাকলে কি দরজায় নক করা যায় না? মনে থাকে না স্যার। সাধারণ জিনিস মনে থাকে না, বাকি সব তো মনে থাকে। তোমার আচার ব্যবহার আমার পছন্দ হচ্ছে না। অপছন্দের কি করলাম স্যার? অপছন্দের কি করেছো তুমি জানো না? জি না। ডাক্তার সাহেবের মুখ রাগ এবং অপমানে কালো হয়ে গেল। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, রোগীদের সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করো, তোমার বিরুদ্ধে অনেকেই কমপ্লেন করেছে। এই পর্যায়ে মাসুদ একটা বড় ভুল করল। না ভেবেচিন্তে বলে বসল, কমপ্লেন তো স্যার আপনার বিরুদ্ধেও আছে। সব কমপ্লেন ধরলে কি আর চলে? কিছু লোক আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কমপ্লেন করে না? ডাক্তার সাহেব থমথমে গলায় বললেন, আমার বিরুদ্ধে কি কমপ্লেন আছে? বাদ দেন। বাদ দেব কেন? শুনি কি কমপ্লেন। আমাকে আপনি তুমি করে বলেন কেন? ছোট চাকরি করি বলে তুমি করে বলতে হবে? আমি স্যার বিএসসি পাস একটা ছেলে। ঠিক আছে, তুমি যাও। মাসুদ বের হয়ে এলো। তার কিছুক্ষণ পরেই সে যে চিঠিটা পেল তার বক্তব্য হচ্ছে, নোভা পলিক্লিনিকে তোমার চাকরির প্রয়োজন নেই। আগামী দিনের ভেতর তুমি তোমার দায়িত্ব বুঝিয়ে দেবে। এক কথায় চাকরি নট। মাসুদের মনটা খুবই খারাপ হয়েছে। এই সময় চাকরি চলে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার। নতুন চাকরি তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বদমেজাজের জন্য এর আগেও দুবার চাকরি গেছে, এই নিয়ে তৃতীয়বার হলো। ডাক্তার সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে কিনা কে জানে। ক্ষমা চাইতে ইচ্ছা করছে না। মাসুদ হেল্পার ছেলেটাকে চা আনতে পাঠালো। হাত ভাঙা এক রোগী এসেছে। কিছুক্ষণ পরপর হাউমাউ করে চেঁচিয়ে উঠছে। মাসুদ তার দিকে তাকিয়ে বলল, খবরদার, নো সাউন্ড। চিৎকার করলে ব্যথা কমে না, উল্টে হার্টের ক্ষতি হয়। হাত ভাঙা রোগীর সিরিয়াল 33। মাসুদ তাকে 6 নম্বরে নিয়ে এলো। অন্য রোগীরা হইচই শুরু করেছে। মাসুদের মুখটাই তেতো হয়ে গেল। ব্যথা একজন মরে যাচ্ছে, তাকে আগে যেতে দেবে না? এটা কিরকম বিচার? চ্যাংড়ার মতো এক ছোকরা ফুসফুসের এক্সরে করতে এসেছে। সে তেরিয়া বলে উঠল, পেছনের জনকে আগে দিচ্ছেন,
ব্যাপার কি? মাসুদ গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে? আমার ইচ্ছা মানে আমার ইচ্ছা। পছন্দ না হলে যান, ডাক্তার সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করেন। ওই যে ডাক্তার, ওই ঘরে বসে। দরজায় নক করে তারপর যাবেন ভাই, ভেতরে লেডিজ আছে। চ্যাংড়া রাগে কাঁপতে কাঁপতে ডাক্তারের ঘরে ঢুকল। মাসুদ মনে মনে বলল, হারামজাদা। ঠিক এই সময় ঘরে ঢুকলেন নিশানাথ বাবু। মাসুদ অবাক হয়ে তাকিয়ে রইল। সে চিনতে পেরেছে, না পারলেই বোধহয় ভালো হতো। এ কি অবস্থা হয়েছে মানুষটার। নিশানাথ বাবু মাসুদের দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? মাসুদ জবাব দিল না। জবাব দেবার মতো অবস্থা তার নেই। সে স্তম্ভিত, তার চোখে পলক পড়ছে না। নিশানাথ বাবু বললেন, আমাকে তো চিনতে পেরেছেন তাই না? জি, আপনার অবস্থা তো ভাই খুব খারাপ। খারাপ? আপনার এখান থেকে যাওয়ার পর কি যে হলো, মাথার সব চুল পড়ে গেল, দাঁতও সব পড়ে যাচ্ছে, তার উপর মাথার যন্ত্রণা। বসেন ভাইজান, বসেন। আপনাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল, খুবই খারাপ। বিশ্বাস করেন, মনটা খুব খারাপ হয়েছে। লোকটির মনের অবস্থা নিশানাথবাবু পরিষ্কার বুঝতে পারছেন। সে খুবই দুঃখিত, তার চোখে পানি এসে যাচ্ছে। একটা মানুষ তার জন্যে এতটা মন খারাপ করে কিভাবে, তা তিনি ঠিক বুঝতে পারছেন না। তবে এই মানুষটা তার কাছে কোনো একটা ব্যাপার লুকাতে চেষ্টা করছে, এক্স-রে সংক্রান্ত ব্যাপার। তিনি ইচ্ছে করলেই লুকানো ব্যাপারটা ধরতে পারেন, মাথার আরেকটু গভীরে ঢুকলেই হয়। নিশানাথের মনে হচ্ছে এটা ঠিক নয়, অনধিকার চর্চা, একজন মানুষের ব্যক্তিগত জগতে ঢুকে পড়া, এটা অন্যায়, বড় ধরনের অন্যায়। মাসুদ বলল, ভাইজান, আপনাকে দেখে আমার মনটা ভেঙে গেছে। আপনি যান, ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেন, উনি যদি কোনো ওষুধপত্র দেন। নিশানাথ বাবু নিচু গলায় বললেন, অসুখটা আবার একদিক দিয়ে ভালো। এখন আমি অনেক কিছু বুঝতে পারি। কি বুঝতে পারেন? এই যে ধরুন আপনারা চাকরি চলে গেছে, এটা আমি জানি। মাসুদের চোখ বড় বড় হয়ে গেল। তার বেশ কিছু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। সে গম্ভীর গলায় বলল, আর কি জানেন? আমি জানি যে আপনি মানুষটা খুবই বদরাগী, কিন্তু আপনার মনটা কাঁচের মতো পরিষ্কার। আপনার বড় ভাই মারা গেছেন, বড় ভাইয়ের পুরো সংসার দীর্ঘদিন ধরে আপনিই টানছেন, এই কারণে বিয়েও করেননি। আরও জানি যে খুবই যারা গরিব তাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে ভাঙতি ফেরত দেওয়ার সময় ইচ্ছা করে বেশি টাকা ফেরত দেন। মাসুদ স্তম্ভিত হয়ে গেল। এই লোক এই সব কথা কিভাবে বলছে? সে ক্ষীণ স্বরে বলল, আপনি একটু ডাক্তার সাহেবের কাছে যান, তার সঙ্গে কথা বলেন। আপনাকে এতক্ষণ আমি বলিনি, কিন্তু না বলে পারছি না। আমাদের এখানে এক্সরে মেশিনে একটা গন্ডগোল হয়েছিল, তার থেকে আপনার এইসব হচ্ছে। আপনি যান, ডাক্তার সাহেবের কাছে যান। ওই লোকটা খুব খারাপ, তবে ডাক্তার ভালো। সব খারাপ মানুষেরই দু একটা ভালো ব্যাপার থাকে। নিশানাথ বাবু ডাক্তার সাহেবের কামরায় ঢুকলেন। ডাক্তার সাহেব বিরক্ত মুখে তাকালেন, শীতল গলায় বললেন, কি ব্যাপার, কি চান আপনি? নিশানাথ বাবু জবাব দিলেন না। তিনি নিমেষের মধ্যে ঢুকে গেলেন ডাক্তার সাহেবের মাথার ভেতরে। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তিনি শিউরে উঠলেন। এই ডাক্তারের মনে এত ঘৃণা কেন, এত লোভ কেন? মানুষটার চেহারা কি সুন্দর, কত জ্ঞান, কত পড়াশোনা, অথচ তার মন ঘৃণায় নীল হয়ে আছে। ঘৃণার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোভ, সব কিছুর জন্যই লোভ। এই মুহূর্তে তার লোভ সামনে বসে থাকা স্নিগ্ধ চেহারার মেয়েটির প্রতি। কত বয়স মেয়েটার? খুব বেশি হলে 17-18। নিশানাথ বাবু ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? ডাক্তার সাহেব বললেন, আমি কেমন আছি সেই তথ্যের আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনি আমার কাছ থেকে কি চান সেটা বলুন। কিছুই চাই না। কিছুই চাই না? তাহলে এসেছেন কেন?
নিশানাথবাবু মেয়েটির দিকে তাকালেন। এই তো সেই মেয়ে যাকে এতবার স্বপ্নে দেখেছেন, নাসিমা নাম। নিশানাথবাবু বললেন, কেমন আছো মা? মেয়েটি চমকে উঠে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ওই দিন তুমিই তো এখানে ছিলে, ওই যে তোমার জন্মদিন ছিল, অথচ তোমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একটা ট্রাকের সামনে দৌড়ে চলে গেলে, যদি ট্রাকটা না থামতো। ডাক্তার সাহেব চেঁচিয়ে উঠলেন, পাগল নাকি এই লোক? হু আর ইউ? গেট আউট, গেট আউট। নাসিমা কাঁপা গলায় বলল, না, উনি পাগল নন, উনি ঠিকই বলছেন, খুব ঠিক বলছেন। ডাক্তার সাহেব বললেন, আপনি কে? আমি আপনার একজন রোগী। আমার রোগী মানে? রোগীদের সঙ্গে আমার কোনো ব্যাপার নেই। আমি রেডিওলজিস্ট, এক্স রে প্লেট দেখে রিপোর্ট লিখে দিই। সোজাসুজি বলুন তো, আপনি কে? আমার মাথার ভেতর দিয়ে প্রচুর এক্স রে চলে গিয়েছিল, মনে নেই আপনার? তারপর থেকে দেখুন না কি হয়েছে। মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, হাতের নখগুলো মরে যাচ্ছে। এই দেখুন না কেমন কালচে হয়ে গেছে। আপনি সেই রোগী? জি, আমি সেই। ডাক্তার সাহেব নিজের বিস্ময় গোপন করে ঠান্ডা গলায় বললেন, কি উল্টোপাল্টা কথা বলছেন? আমাদের এখানে কারোর মাথার ভেতর দিয়ে বেশি এক্স রে পাস করা হয় না, যতটুকু দরকার ততটুকুই করা হয়। আজে বাজে অ্যালিগেশন এনে আপনার লাভ হবে না। আপনার ভয় নেই, আমি কোনো অভিযোগ করছি না। নিশানাথবাবু বুঝতে পারছেন ডাক্তার তার কথা কিছুতেই বিশ্বাস করছে না। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। এই লোকটির মন অবিশ্বাস এবং সন্দেহে পরিপূর্ণ। আচ্ছা, কিছু কি করা যায় না? এর মাথায় ঢুকে সামান্য কিছু ওলটপালট কি করে দেওয়া যায় না? তিনি যদি তুষারের মাথায় ঢুকে কিছু পরিবর্তন করতে পারেন, তিনি যদি আলোর মতো একটা মুখ ও বধির মেয়েকে শেখাতে পারেন, তাহলে এই লোকটাকে কেন পারবেন না? চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করে দেখাই যাক না। ডাক্তারের মাথার ভেতর ঢুকে নিশানাথবাবু প্রায় দিশা হারিয়ে ফেললেন। কি অসম্ভব জটিলতা! মস্তিষ্কের কুয়োর ভেতর যত নামছেন, জটিলতা ততই বাড়ছে। কুয়োর গহীন তলদেশের দিকে তিনি প্রবল টান অনুভব করছেন। যতই নিচে নামছেন, আকর্ষণ ততই বাড়ছে। লোকটির চিন্তাভাবনার শিকড় অনেক দূর পর্যন্ত গেছে। ততটা নামাও কষ্ট, বেশ কষ্ট। একজনের মাথার ভেতর প্রবেশ করবার সঙ্গে সব পরিষ্কার বোঝা যায়। একজন মানুষের মানসিকতা কেমন। ক্ষুদ্র ক্ষুদ্র ইটের বিশাল বিশাল ইমারত, সেই সব ইমারতে বিচিত্র সব প্যাটার্ন, অদ্ভুত সব নকশা। একজন মানুষের মানসিকতা বদলানো মানে হচ্ছে ওই সব নকশায় পরিবর্তন নিয়ে আসা, যার জন্যে পুরো ইমারতই ভেঙে নতুন করে বানানোর দরকার হয়ে পড়ে। নিশানাথবাবু তা পারলেন, তবে তার অসম্ভব কষ্ট হতে লাগলো। মনে হলো যেন শরীর অবশ হয়ে আসছে, ক্লান্তিতে ভেঙে পড়ছেন। এর মধ্যেও কিছু কিছু পরিবর্তনের চেষ্টা করলেন। কাজটা কঠিন, তবে পুরোপুরি অসম্ভব নয়। তার কারণ মানসিকতা পরিবর্তনের ব্যাপারটা কিভাবে করতে হয় তা তিনি জানেন। কেউ তাকে শিখিয়ে দেয়নি, তবু তিনি জানেন। কি করে জানেন সেও এক রহস্য। একসময় কাজ শেষ হলো। নিশানাথবাবু উঠে দাঁড়ালেন, ক্ষীণ স্বরে বললেন, যাই ডাক্তার সাহেব, আমার শরীরটা ভালো লাগছে না, সম্ভবত বাঁচব না। ডাক্তার সাহেব চুপ করে রইলেন, মুখে কিছু বললেন না। তবে নিশানাথবাবু পরিষ্কার বুঝতে পারলেন ডাক্তার লজ্জিত বোধ করছেন, কারণ নিশানাথবাবুর এই সমস্যার মূল তার এক্স রে মেশিন। এবং তিনি খুব ভালো করেই জানেন রেডিয়েশন সিকনেসের সব লক্ষণ নিশানাথবাবুর মধ্যে প্রকট হয়েছে। তার আয়ু শেষ হয়ে আসছে। 20 মিলিগ্রামের বেশি রেডিয়েশন একজনের শরীরের ভেতর দিয়ে চালানো যায় না, অথচ এই লোকটির মাথার ভেতর দিয়ে খুব কম করে হলেও 10,000 রেম রেডিয়েশন গিয়েছে। হয়তো এই লোকটির থাইরয়েড গ্ল্যান্ড ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনের বড় ধরনের কোনো পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে।
ডাক্তার সাহেব কেমন যেন লজ্জিত বোধ করতে লাগলেন। তার মনে হতে লাগলো এই মানুষটির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। লোকটির প্রতি তার খানিকটা মায়াও হতে লাগলো। কেন এরকম হচ্ছে তাও বুঝতে পারলেন না। তিনি বললেন, আমরা খুবই লজ্জিত। মানে যন্ত্রটা হঠাৎ ম্যালফাংশন করলো, কোনো কারণ ছিল না, হঠাৎ সব কেমন এলোমেলো হয়ে গেল। নিশানাথবাবু হেসে বললেন, আমার জন্য ভালোই হয়েছে, বয়স হয়েছে, এমনিতেই তো মরে যেতাম, অদ্ভুত কিছু জিনিস জেনে গেলাম। ডাক্তার সাহেব বললেন, কি জানলেন আমাকে কি ভালো করে গুছিয়ে বলবেন? টেলিপ্যাথিক কিছু ক্ষমতা আপনার ডেভেলপ করেছে তা বুঝতে পারছি। ক্ষমতাটা কি ধরনের এটা জানা দরকার। অন্য একদিন জানাবো, আজ যাই, শরীরটা এত খারাপ লাগছে বলার না। নিশানাথবাবু ঘর থেকে বেরোবার আগে কয়েক মুহূর্তের জন্য নাসিমা মেয়েটির মাথার ভিতরে গেলেন। অল্প সময় কাটালেন সেখানে, সামান্য কিছু পরিবর্তন করলেন। বড় কিছু করার সময় তার নেই। কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। মেয়েটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না, বুঝতে চেষ্টাও করছে না। এই কুষ্ঠির লোকটি তার সব খবর জানে। এটা কি করে সম্ভব তার সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। সে ভীষণ ভয় পেয়েছে। ব্যাখ্যার অতীত কোনো কিছুর সামনে দাঁড়ালে আমরা যেমন ভয় কুঁকড়ে যাই, এও সেরকম। নিশানাথবাবু ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে নাসিমা উঠে চলে গেল। ডাক্তারের দিকে তাকালো পর্যন্ত না। অন্ধ ভয় তাকে গ্রাস করে ফেলেছে। সে দ্রুত বাসায় চলে যেতে চায়। বিবাহিত বয়স্ক এই মানুষটিকে তার ভালো লাগে। ভালো লাগে বললে কম বলা হয়, ভালো লাগার চেয়েও বেশি। সে জানে গোপনে এখানে আসা অন্যায়, খুবই অন্যায়, তবু সে নিজেকে সামলাতে পারে না। আজ এই বুড়ো লোকটির কথা তাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। শুধু কি কথা, এই বুড়ো লোকটি কি কথার বাইরেও কিছু করেনি? তার তো মনে হচ্ছে করেছে। কিভাবে করেছে কে জানে। আচ্ছা, এই মানুষটি কি কোনো দরবেশ, কোনো বড় ধরনের পীর ফকির? নাসিমা চলে যাবার পর ডাক্তার সাহেব খানিকক্ষণ একা একা বসে রইলেন। তারপর পরপর দুটো সিগারেট খেয়ে মাসুদকে ডাকলেন। গম্ভীর গলায় বললেন, বসো। মাসুদ আশ্চর্য হয়ে তাকালো। ডাক্তার সাহেবের গলা অন্যরকম লাগছে, গলার স্বরে মমতা মাখানো। বসতে বললাম তো, বসো। মাসুদ বসল। ডাক্তার সাহেব বললেন, তুমি বয়সে আমার অনেক ছোট, এই জন্যে তুমি বলি, কিছু মনে করো না। জি না, কিছু মনে করিনি। তোমাকে বরখাস্ত করা যে চিঠিটা দিয়েছিলাম ওটা ফেলে দাও। জি আচ্ছা। রাগের মাথায় আমরা অনেক সময় এটা ওটা বলি বা করি, এটা মনে রাখা ঠিক নয়। জি স্যার। তুমি যেমন ভুল করো আমিও করি, হয়তো তোমার চেয়ে বেশিই করি। যেমন এই যে নাসিমা মেয়েটাকে প্রশ্রয় দেওয়া, বিরাট অন্যায়। বাদ দেন স্যার। ভালো একটা মেয়ে অথচ প্রশ্রয় দিয়ে দিয়ে। শুধু আপনার তো দোষ না স্যার, মেয়েটারও দোষ আছে। ও আসে কেন? না না, মেয়েটার কোনো দোষ নেই। বাচ্চা মেয়ে, এদের আবেগ থাকে বেশি, আবেগের বশে। মাসুদ বলল, স্যার উঠি, 7-8 জন রুগী এখনও আছে। তুমি আর একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মাসুদ কৌতূহলী চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ ইতস্তত করে ডাক্তার সাহেব বললেন, তুমি কতদিন ধরে আমাকে চেনো? প্রায় 7 বছর। এই 7 বছরে তুমি নিশ্চয়ই আমার আচার আচরণ, আমার মানসিকতা খুব ভালো করেই জানো, জানো না? জানি স্যার। আমার আজকের ব্যবহার কি তোমার কাছে সম্পূর্ণ অন্যরকম মনে হচ্ছে না? হচ্ছে। এর কারণটা কি? মাসুদ তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। ডাক্তার সাহেব বললেন, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওই বুড়ো লোকটি আমাকে কিছু একটা করেছে। হিপনোটাইজড?
হিপনোটাইজের চেয়েও বেশি। আমার ধারণা খুব উঁচু মাত্রার টেলিপ্যাথিক ক্ষমতা সে ব্যবহার করেছে। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার। তবে আমার এরকম মনে হচ্ছে, আচ্ছা ওই লোকটার মাথার ভেতর দিয়ে কি পরিমাণ রেডিয়েশন গিয়েছিল? আমি তো স্যার বলতে পারবো না, টেকনিশিয়ান বলতে পারবে। জেনে আসবো? যাও জেনে এসো। ডাক্তার সাহেব আবার একটা সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন, অথচ আজ এই অল্প সময়ের ভেতর 3টে সিগারেট ধরিয়ে ফেললেন। মনে মনে ঠিক করে ফেললেন কাল পরশুর মধ্যে একবার মেডিকেল কলেজ লাইব্রেরিতে যাবেন। মস্তিষ্কের ওপর রেডিয়েশনের প্রভাব এই জাতীয় কোনো বই পান কিনা তা খোঁজ করবেন। এর ওপর কোনো কাজ কি হয়েছে নিউরোসার্জনরা বলতে পারবেন। এটা তাদের এলাকা। হিটলারের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু বন্দীকে নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। ঠিক এক্স-রে না হলেও মোটামুটি ধরনের শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দীর্ঘ সময় ধরে মাথার ভিতর দিয়ে চালানো হয়েছিল। এই পরীক্ষার ফলাফল কখনো প্রকাশ করা হয়নি, অথচ জোর করে বন্দীদের ওপর অন্য যেসব পরীক্ষা চালানো হয়েছে তার সব ফলাফলই সযত্নে রাখা আছে। মস্তিষ্কের ওপর রেডিয়েশনের প্রভাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো না কেন? রহস্যটা কোথায়? ডাক্তারের কাছ থেকে বের হয়ে নিশানাথ বাবু একটা রিকশা নিলেন। রিকশায় ওঠার পরপরই তার মনে পড়ল যে কারণে ডাক্তারের কাছে এসেছিলেন সেটাই পুরোপুরি ভুলে গেছেন। তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, অতি দ্রুত নষ্ট হচ্ছে। এর কারণ কি? এই ডাক্তারের কাছে আসার একমাত্র উদ্দেশ্য হল দাঁতের মাড়ির এক্স-রে কপি তোলা। নিশানাথ একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন। সব দাঁত কেন হঠাৎ পড়ে যাচ্ছে এটাই দেখতে চান। ডেন্টিস্ট ব্যাপার দেখে হকচকিয়ে গেল। নিশানাথকে বলল একটা এক্স-রে করাতে, যদি তাতে কিছু ধরা পড়ে। সেই উদ্দেশ্যেই এবারে তিনি পলিক্লিনিকে এসেছিলেন, অথচ আসল কথাটাই ভুলে গেছেন। রিকশা দ্রুত যাচ্ছে। এই রিকশাওয়ালা বেশ বলশালী, সেই ঝড়ের গতিতে রিকশা নিয়ে যাচ্ছে। নিশানাথ বললেন, আস্তে চলুন ভাই। রিকশাওয়ালা বলল, টাইট হইয়া বয়েন, চিন্তার কিছু নাই। তিনি রিকশাওয়ালার মনে কি হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন। সে খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে। তার আনন্দের কারণটা স্পষ্ট। আজ দেশ থেকে তার স্ত্রী এসেছে। অনেক দিন সে খোঁজ খবর নিচ্ছিল না। ভয় পেয়ে তার স্ত্রী, যার নাম মনু, একা একা ঢাকা শহরে চলে এসেছে এবং ঠিকানা ধরে ঠিকই তাকে খুঁজে বের করে ফেলেছে। রিকশাওয়ালা মুখে খুবই রাগ করেছে। মনু একা একা চলে আসাটা যে কীরকম বোকামি এবং ঢাকা শহরটা যে কী পরিমাণ খারাপ তা সে তার স্ত্রীকে বলেছে। তবে মনে মনে সে দারুণ খুশি হয়েছে। এই মুহূর্তে সে ভাবছে ঢাকা শহর পুরোটা সে তার স্ত্রীকে দেখাবে। রিকশায় বসিয়ে বিকেল থেকেই ঘুরবে। হাতে সময় নেই, জমার টাকা তুলে ফেলতে হবে। নিশানাথ রিকশা থেকে নামবার পর ভাড়ার সঙ্গে আরও 30 টাকা দিলেন বকশিস। রিকশাওয়ালা অবাক হয়ে তাকালো। তিনি বললেন, মিরপুরের চিড়িয়াখানাটা তোমার স্ত্রীকে দেখিও, খুশি হবে। এখন স্ত্রীর কাছে চলে যাও। জমার টাকা নিশ্চয়ই উঠে গেছে, তাই না? এই টাকাটা হলো বাড়তি। রিকশাওয়ালা ক্ষীণ স্বরে বলল, আপনি লোকটা কে? নিশানাথ নিচু গলায় বললেন, কেউ না, আমি কেউ না। রিকশাওয়ালার বিস্ময় আরও গাঢ় হলো। তার মুখ দেখে মনে হচ্ছে সে অতীন্দ্রিয় কোনো রহস্য চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে। দীপা দুদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছেন। বই নিয়ে ঘরের এক কোণে আলো বসে থাকে, পাতা উল্টায়। এমন নিবিষ্ট তার ভাবভঙ্গি যে মনে হয় সে সত্যি সত্যি পড়তে পারছে। দীপা জানেন এটা এক ধরনের খেলা। মেয়েটা একা একা এই অদ্ভুত খেলা খেলে। তার কষ্ট হয়, কিন্তু করার কি আছে। এই মেয়েটির মধ্যে বড় কোনো পরিবর্তন এসেছে। রাতে এখন আর মোটেই বিরক্ত করে না। একা একা ঘুমোতে চায়। মাকে বলে বাবার ঘরে গিয়ে ঘুমাতে।
বলার সঙ্গে মাথাটা এমনভাবে নিচু করে ফেলে যাতে মনে হয় বাবা মার একসঙ্গে ঘুমানোর রহস্যের অজানা অংশটি এখন সে জানে। দীপা ছোট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। দারোয়ান এসে খবর দিল, নিশানাথবাবুর অবস্থা ভালো নয়, একটু পরপর বমি করছেন। ডাক্তারে খবর দেওয়া হয়েছে না? জি। খোঁজ নাও, এখনো আসছে না কেন? দারোয়ান মুখ নিচু করে বলল, মাস্টার সাহেব বাঁচত না আম্মা। দীপা বললেন, কিভাবে বুঝলে মারা যাচ্ছে? বোঝা যায় আম্মা, শরীরে পানি আসছে, পিঠে চাকা চাকা কি যেন হয়েছে, মাথাও ঠিক নাই আম্মা। মাথা ঠিক থাকবে না কেন? বিড়বিড় কইরা সারাদিন কি যেন কয়, নিজের মনে হাসে। দীপার বেশ মন খারাপ হলো। তিনি হাতের কাজ ফেলে নিশানাথবাবুকে দেখতে গেলেন। দূর থেকে দেখলেন নিশানাথবাবু ঘরের বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার পাশে আলো। দূর থেকে মনে হচ্ছে তিনি আলোর সঙ্গে কথা বলছেন। এই দৃশ্যটাও অদ্ভুত। আলো অধিকাংশ সময় নিশানাথবাবুর আশেপাশে থাকে, কেন থাকে কে জানে। দীপা বারান্দায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আলো চলে গেল। দীপা বললেন, চাচা কেমন আছেন? নিশানাথ বললেন, বেশি ভালো না মা, তুমি একটু বসো আমার সামনে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দীপা বসলেন, কোমল গলায় বললেন, বলুন কি কথা? শুনতে তোমার কেমন লাগবে জানি না, আমার এখন কিছু অদ্ভুত ক্ষমতা হয়েছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি, ইচ্ছা করলেই মানুষের মাথার ভেতরে ঢুকে যেতে পারি। দীপা মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন। দারোয়ান মিথ্যা কথা বলেনি, মাথা খারাপেরই লক্ষণ। দীপা, জি? শুধু যে মানুষের কথা বুঝতে পারি তাই না, পশু পাখি জীবজন্তু সবারই মনের কি হচ্ছে তা বুঝতে পারি। ও আচ্ছা। নিম্ন শ্রেণীর জীবজন্তু মানুষের মতো গুছিয়ে কিছু ভাবে না, ওদের ভাবনা চিন্তার সবটাই খাদ্য নিয়ে। অবশ্যই এদের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপারও আছে। এরা কি মনে করে জানো? প্রত্যেকেই ভাবে তারাই জীবজগতের প্রধান। পৃথিবীর সৃষ্টি করা হয়েছে তাদের জন্য, তাদের সুখ সুবিধের জন্য। দীপা মৃদু গলায় বললেন, আমরা মানুষরাও তো তাই মনে করি, করি না? হ্যাঁ করি, কারণ মানুষও তো জন্তুই, জন্তু ছাড়া সে আর কি। হ্যাঁ তাও ঠিক। নিম্ন শ্রেণীর পশু পাখিরা মানুষদের কি ভাবে জানো? তারা মানুষদের খুবই বোকা এক শ্রেণীর প্রাণী বলে মনে করে। ওরা আমাদের বোকামি নিয়ে সব সময় হাসাহাসি করে। তাই নাকি? হ্যাঁ তাই। ঘরের কোনায় জাল বানিয়ে যে মাকড়সা বসে থাকে, সেও মানুষের চরম মূর্খতা দেখে খিকখিক করে হাসে। দীপা কিছু বললেন না, খুব সাবধানে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। নিশানাথবাবু বললেন, তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করলে না। দীপা হ্যাঁ না কিছু বললেন না, দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। নিশানাথ বললেন, তোমার মনের ভেতর কি হচ্ছে আমি বলে দিই, তাহলে তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে। দীপা বলল, বলুন। মাথার ভেতর ঢুকতে ইচ্ছা করে না। কেন করে না জানো? করে না কারণ এটা অন্যায়, এটা ঠিক না। কিছু না জানিয়ে হুট করে একটা মানুষের ঘরে ঢুকে পড়ার মতো, তাই না মা? দীপা পুরোপুরি নিশ্চিত হলো মানুষটির মস্তিষ্ক বিকৃতির কিছু বাকি নেই। বেচারার সমস্ত শরীর কি কুৎসিতভাবেই না ফুলে উঠেছে। দেরি না করে তাকে কোনো বড় হাসপাতালে কিংবা ক্লিনিকে ভর্তি করিয়ে দেওয়া উচিত। দীপা, জি? আমার এই ক্ষমতা মানুষের কাজে লাগানো যায়। কিভাবে যায় জানো? কিভাবে? মানুষের ভেতর মন্দ যেসব ব্যাপার আছে সেগুলো দূর করার জন্য আমি কাজ করতে পারি। মানুষ তো একজন দুজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাও ঠিক, তবে সব মন্দ মানুষকে ভালো বানানোর দরকার তো নেই।
এমন সব মানুষদের ভালো করতে হবে যাদের উপকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ভর করে। যেমন ধরো রাষ্ট্রপ্রধান, দেশের বড় বড় নেতা। আপনি ঘুমান চাচা, আমার মনে হয় আপনার ঘুম দরকার। নিশানাথবাবু দীপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে চললেন। যত দিন যাচ্ছে ততই অদ্ভুত সব জিনিস আমি জানতে পারছি। আমাদের এই মস্তিষ্ক অদ্ভুত একটা জিনিস, সব সময় স্মৃতি এর মধ্যে আছে। মানুষ যখন অ্যামিবা ছিল সেই স্মৃতিও আছে। যদি প্রাণ দীর্ঘকাল কাটালো পানিতে, সেই পানির জগতের স্মৃতিও আছে মানুষের মাথায়। একসময় অ্যামিবার বিকাশ হলো সরীসৃপ হিসাবে, হিংস্র সরীসৃপ, মানুষের আদি পিতা। সেই সরীসৃপের স্মৃতিও সঞ্চিত রইল। মস্তিষ্ক কিছুই হারায় না। চাচা, আপনি ঘুমাবার চেষ্টা করুন। আমি তো বেশি দিন বাঁচব না। যা আমি জেনেছি সব তোমাকে বলে যেতে চাই। বুঝলে দীপা, আমাদের মাথায় আছে লক্ষ লক্ষ বছরের স্মৃতি। আমাদের মস্তিষ্কের একটা অংশ সরীসৃপের মতো চিন্তা করে, একটা অংশ জলজ জীবের মতো চিন্তা করে, একটা অংশ... চাচা, আপনি ঘুমাতে চেষ্টা করুন প্লিজ চাচা। আচ্ছা মা, আচ্ছা, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে। নিশানাথবাবু থামলেন। তীব্র ভয় তাকে আচ্ছন্ন করে ফেলেছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি যা বলছেন সবই ভুল, সবই ভুল। উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, কিন্তু কল্পনা বলে তো মনে হয় না। না না না, কল্পনা নয়, সত্যি। যা ঘটছে সবই সত্যি। একটু পরপর মাথায় বিচিত্র সব কিছু আসছে, অদ্ভুত সব ছবি। তিনি বুঝতে পারছেন ছবিগুলো কল্পনা নয়, স্বপ্ন নয়, বিভ্রম নয়, সবই স্মৃতি, অতি প্রাচীন স্মৃতি। হাজার বছর, লক্ষ বছর কিংবা আরও আগের কোনো স্মৃতি। কোনো কিছুই হারায় না। জীবজগৎ তার মস্তিষ্কে সমস্ত স্মৃতি ধরে রাখে। কখন প্রাণের বিকাশ হয়েছিল তিনি জানেন না। তার পড়াশোনা সীমিত, জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, কিন্তু এখন তিনি অনেক কিছু বুঝতে পারছেন। কেউ যেন তাকে বুঝিয়ে দিচ্ছে, একসময় এই জগৎ ছিল প্রাণহীন। প্রাণহীন জগতে প্রাণের আবির্ভাব হলো। একটি যৌগিক অণু, প্রোটিন, সামান্য ক্ষুদ্র একটা অ্যামিনো অ্যাসিড, অথচ কি বিপুল তার সম্ভাবনা। একটি স্মৃতিধর অণু, কি রহস্য, কি অপার রহস্য। নিশানাথবাবু ছটফট করতে লাগলেন। সহ্য হচ্ছে না, তার আর সহ্য হচ্ছে না। তিনি ঘুমাতে চান। ঘুম, শান্তির ঘুম। যেন কতকাল তার ঘুম হয়নি, কত অনন্তকাল ধরে তিনি জেগে আছেন। তিনি ব্যাকুল স্বরে বললেন, দীপা মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও। ডাক্তার এসে পড়েছেন। দীপা ভয় পাওয়া গলায় বললেন, দেখুন তো ডাক্তার সাহেব, অনেকক্ষণ ধরে ছটফট করছেন। ডাক্তার রোগীর কপালে হাত রেখে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। শরীরের এই অস্বাভাবিক উত্তাপ দ্রুত কমানোর প্রয়োজন। বরফ জলে গা ডুবিয়ে রাখতে হবে। এছাড়া অন্য কিছু তিনি এই মুহূর্তে ভাবতে পারছেন না। নিশানাথ চোখ মেললেন, ঘোলাটে চোখ। মনে হচ্ছে চারপাশের জগৎ তিনি চিনতে পারছেন না। ডাক্তার সাহেব বললেন, কেমন লাগছে? নিশানাথ ফিসফিস করে বললেন, ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ, খুব বেশি। মাঝে মাঝে আবার চোখে দেখতে পাই না, সব ঝাপসা লাগে। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন, চোখে দেখতে পান না? জি না, সব সময় না, মাঝে মাঝে এরকম হয়। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ডাক্তার সাহেব, খুব যন্ত্রণা হচ্ছে, দয়া করে আমাকে ঘুম পাড়িয়ে দিন। ডাক্তার সাহেব একটা প্যাথিড্রিন ইঞ্জেকশন দিলেন। প্রচুর বরফের ব্যবস্থা করতে বললেন। রোগীকে বরফ পানিতে ডুবিয়ে রাখতে হবে,
এমন হাই ফিভার তিনি তার ডাক্তারি জীবনে এখনও দেখেননি। অবিশ্বাস্য ব্যাপার। বরফ চলে এলো। ডাক্তার সাহেবকে সেই বরফ ব্যবহার করতে হলো না। তার আগেই রোগীর জ্বর কমে গেল। এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। ডাক্তার সাহেব বললেন, রোগীকে এখানে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি করিয়ে দিন। দীপা বললেন, ওর কি হয়েছে? আমি ধরতে পারছি না। হাসপাতালে বড় বড় ডাক্তার আছেন, ওনারা হয়তো বুঝতে পারবেন। দীপা কি করবেন বুঝতে পারলেন না। নিশানাথবাবুকে হাসপাতালে পাঠাতে তার মন সরছে না। হাসপাতালে তাকে কে দেখবে? শরীরের এই অবস্থায় যতটুকু সেবা যত্ন দরকার হাসপাতাল তার কতটা করবে? তার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়। তাছাড়া তিনি হাসপাতাল সহ্য করতে পারেন না। হাসপাতালে পা দিলেই বমি বমি ভাব হয়। বাসায় ফিরেও তা কাটতে চায় না। মহসিনের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার। তাকে ইদানিং পাওয়াই যাচ্ছে না। কি নিয়ে যেন খুব ব্যস্ত। মাঝে মাঝে এমনও হয় বাড়ি ফিরতে পারেন না। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। মহসিনের চিন্তিত মুখ দেখেই তা বোঝা যায়। ব্যবসা সংক্রান্ত কোনো জটিলতা হবে। দীপা প্রায়ই ভাবেন জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। মহসিনের ব্যবসার ব্যাপারে কোনো কৌতূহল দেখাতে তার ভালো লাগে না। আজ মহসিন সাহেব সন্ধ্যার আগেই ফিরলেন। তার মুখ শুকনো। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দীপা চায়ের কাপ নিয়ে যেতেই বললেন, আজ আমাকে সকাল সকাল ভাত দিতে পারবে? দীপা বললেন, কেন পারবো না? কটার সময় ভাত চাও? এই ধরো সকাল 7টা, 7:30। কোথাও যাবে? দীপা পাশেই দাঁড়িয়ে আছেন, অথচ মহসিন তাকে ঠিক লক্ষ্য করছেন বলে মনে হচ্ছে না। কেমন যেন অন্যমনস্ক। দীপা, বলো। আমি আজ বাসায় নাও ফিরতে পারি। যদি দেখো 11টার মধ্যে ফিরছি না, তাহলে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলবে। আচ্ছা। মহসিন চায়ের কাপে চুমুক দিতে দিতে হালকা গলায় বললেন, তোমার ডাক্তার বোন এ বাড়িতে অনেক দিন আসে না, ব্যাপার কি বলো তো? ব্যাপার আবার কি? নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত। কোনো কিছু নিয়ে রাগ টাগ করেনি তো? দীপা বিস্মিত হয়ে বললেন, রাগ করবে কেন? তৃণা রাগ করার মতো মেয়ে না। তার মধ্যে এসব ক্ষুদ্রতা নেই। হঠাৎ তৃণার কথা উঠল কেন? এমনি, অনেকদিন ওকে দেখি না। আচ্ছা, ওকে আসতে বলবো। নিশানাথ চাচার শরীরের অবস্থা নিয়েও ওর সঙ্গে কথা বলা দরকার। ওর শরীর কি আবার খারাপ হয়েছে? আজ তো খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বললেন হাসপাতালে নিয়ে যেতে। ডাক্তার বললে তাই করো, তবে এই সব করে কিছু হবে বলে মনে হয় না। তার যা হয়েছে তার নাম মৃত্যু রোগ। ভালো হবে, আবার খারাপ হবে, আবার একটু ভালো হবে, চলতেই থাকবে আনটিল দ্য ফাইনাল সিচুয়েশন। দীপা দীর্ঘশ্বাস ফেললেন। কেউ এত সহজ ভঙ্গিতে মৃত্যুর কথা বললে তার ভালো লাগে না। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। এই মৃত্যু নিয়ে এমনভাবে কথা বলা উচিত নয়। মহসিন চলে যাবার পরপরই দীপা তৃণাকে টেলিফোন করলেন। তৃণার স্বভাব হচ্ছে টেলিফোন ধরেই হড়হড় করে একগাদা কথা বলা। অন্য কে কি বলছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুফান মেলে নিজের সব কথা শেষ করে একসময় নিঃশ্বাস ফেলে বলবে, তারপর আফা কেমন আছো? এই প্রশ্নের উত্তরও সে ভালো মতো না শুনেই বলবে, আপা এখন রাখি, কেমন? কোনো অসুখ বিসুখ নেই তো? খোদা হাফেজ। আজও তৃণা টেলিফোন তুলেই হড়হড় করে কথা বলে যাচ্ছে। আপা, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ। গত 15 দিনে একবারও তোমাদের খোঁজ নিইনি। যা ব্যস্ত ছিলাম বলার না। 2টো সেমিনার হয়েছে, একটা এপিলেপসির ওপর, অন্যটা সাইকোডেলিক ড্রাগ। দুটোই খুব ইন্টারেস্টিং সেমিনার। এত ইন্টারেস্টিং হবে জানলে তোমাকে জোর করে নিয়ে যেতাম। এক আমেরিকান প্রফেসর এসেছিলেন, প্রায় 70-এর মতো বয়স, প্রফেসর বার্ন। আমাকে কি বললেন জানো? খুব গম্ভীর গলায় বললেন, মিস তৃণা, আমি কি তোমার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য হলেও প্রেম প্রেম গলায় কথা বলতে পারি? ইহা কেমন রসিক দেখলে আপা?
দীপা কোনো রকমে তাকে থামিয়ে বলল, তুই কি আমার এখানে আসতে পারবি? অবশ্যই পারবো। কখন আসবো? এখন? কাল সকালে এলেও হবে। নিশানাথ চাচার ব্যাপারে তোর সঙ্গে পরামর্শ করব। ওর কি আরও অসুখ বেড়েছে? কি সব বাজে বাজে কথা বলে। মানুষের মনের কথা বুঝতে পারে, জীবজন্তুর কথা বুঝতে পারে। ব্রেন সেলের ডিজেনারেশন হচ্ছে, আর কিছু না। আমি সকালবেলায় চলে আসব। তবে আমাকে দিয়ে তো কিছু হবে না আপা, আমি হচ্ছি ছোট ডাক্তার। হাতের কাছে ডাক্তার সবসময় ছোট। যে ডাক্তার অনেক দূরে তাকেই মনে হয় অনেক বড়। মাঝে মাঝে তুমি ফিলোসফি টিচারের মতো কথা বলো আপা। ফিলোসফি টিচারে এমন করে কথা বলে তা তো জানতাম না। আমি তাহলে রাখি আপা, খোদা হাফেজ। দুলাভাই ভালো আছেন তো? হ্যাঁ, ও ভালোই আছে। ও তোর কথা আজই বলছিল। কি বলছিলেন? অনেকদিন তোর সঙ্গে দেখা হয় না, তুই রাগ করেছিস কিনা এইসব। ত্রিনা বিস্মিত গলায় বলল, গতকালই তো দুলাভাইয়ের সঙ্গে দেখা হলো, রোববারও দেখা হয়েছে। তাই নাকি? তাহলে হয়তো ভুলে গেছে। দুলাভাইকে একটু দাও তো, কথা বলি। ও বাসায় নেই। কখন ফিরবেন? রাত 11টার দিকে ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে মানে? রাতে কোথায় থাকবেন? তা তো জানি না, ব্যবসা ট্যাবসা নিয়ে কি সব সমস্যায় যাচ্ছে। ত্রিনা গম্ভীর গলায় বলল, দুলাভাই যদি 11টার মধ্যে ফেরেন তাহলে বলবে আমাকে টেলিফোন করতে। আচ্ছা, কাল তোমার সঙ্গে দেখা হবে আপা, খোদা হাফেজ। মহসিন রাত 11টার মধ্যে ফিরলেন না। দারোয়ানকে গেটে তালা লাগিয়ে দিতে বলে দীপা শেষবারের মতো নিশানাথ বাবুর খোঁজ দিতে গেলেন। নিশানাথ চাদর গায়ে দিব্যি ভালো মানুষের মতো বসে আছেন। হাতে স্যুপের বাটি, চামচ দিয়ে স্যুপ তুলে মুখে দিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছেন। চাচা, শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যাঁ মা, তবে ঘুম ঘুম ভাব এখনও আছে। স্যুপ খেয়ে আবার শুয়ে পড়ব। সলিড কিছু খাবেন? ভাত, মাছ, খুব ভালো পাঙ্গাস মাছ ছিল। না মা, দাঁত নেই তো, তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারি না, গলায় আটকে যায়। স্যুপটা কি খেতে ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে, অতি উত্তম হয়েছে। কাল ত্রিনা আসবে, ওর সঙ্গে কথা বলে ঠিক করব আপনাকে হাসপাতালে ভর্তি করব কি করব না। ডাক্তার সাহেব হাসপাতালে নেবার কথা বলেছেন। বলুক, আমি এখানেই থাকব। বেশি দিন বাঁচব না মা, খুব বেশি হলে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ নিজের ঘরটায় থাকি। পরিচিত জায়গায় মরার একটা আলাদা আনন্দ আছে মা। দীপা কিছু বললেন না, তাকিয়ে রইলেন। কি কুৎসিত দেখাচ্ছে মানুষটাকে। দাঁত নেই, চুল নেই, সমস্ত গা ফুলে কি হয়েছে। অথচ এই মানুষের ভেতরটা যে কত সুন্দর তা তার মতো ভালো কেউ জানে না। দীপা। জি চাচা। তোমার কাছে আমার অনেক ঋণ। ঋণ নিয়ে মরতে ভালো লাগে না, তবে তোমার ঋণের জন্য আমার খারাপ লাগছে না। দেবী অংশে তোমার জন্ম, দেবীদের কাছে ঋণী থাকা দোষের না। কথা ঘোরানোর জন্য দীপা বললেন, খাবার পর কি আপনার জন্য 1 কাপ গরম কফি আনবো? আনো। কফি এনে দীপা দেখলেন চাদর মুড়ি দিয়ে নিশানাথবাবু ঘুমিয়ে পড়েছেন। দীপা তাকে জাগালেন না। অসুস্থ বৃদ্ধ মানুষটির জন্য তার চোখ ভিজে উঠল। ত্রিনাকে ডাক্তারের অ্যাপ্রনে সুন্দর দেখাচ্ছে। সাদা রঙের গাম্ভীর্য তার চেহারাতেও পড়েছে। তাকে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে, তবে ছেলে মানুষই পুরোপুরি কাটাতে পারছে না। নিশানাথের কথাবার্তা যদিও সে বিচক্ষণ ভঙ্গি করে শুনছে, তবু বারবার হাসি আসছে। অনেক কষ্টে সে হাসি সামলাচ্ছে। ঘরে আর কেউ নেই। দীপা বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত। ত্রিনাকে বলে গেছেন নিশানাথ বাবুর সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বুঝতে। ত্রিনার ধারণা বোঝাবুঝির কিছুই নেই। লোকটির মাথা এলোমেলো হয়ে গেছে। এই বয়সে তা অস্বাভাবিকও নয়। মাথা ঠিক থাকলেই বরং অস্বাভাবিক হতো। নিশানাথ বললেন,
মা, তোমার কাছে বোধহয় খুব অবাক লাগছে, তবে ব্যাপারটা সত্যি। আমি মানুষের মাথার ভেতর চলে যেতে পারি। তৃণা মনে মনে বলল, মাথার ভেতরে কিভাবে যান? নাকের ফুটো দিয়ে ঢোকেন নাকি কানের ফুটো দিয়ে ঢোকেন? তৃণার ইচ্ছা করছে মনে মনে না বলে শব্দ করেই হাসতে। সে তা বলছে না, কারণ অসুস্থ মানুষকে রাগিয়ে দিয়ে লাভ নেই। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? করছি, করব না কেন? আপনি কেন শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন? আমি ইচ্ছা করলে তোমার মাথার ভেতরেও ঢুকতে পারি। তুমি কি ভাবছো এই সব বলে দিতে পারি? তৃণা কপট আতঙ্কের ভঙ্গি করে বলল, প্লিজ এটা করবেন না। আমি আপনাকে আজে বাজে জিনিস ভাবি, আপনি জেনে ফেললে লজ্জার ব্যাপার হবে। নিশানাথ বললেন, এটা খুব খাঁটি কথা বলেছ মা। বিনা অনুমতিতে অন্যের মাথায় ঢোকা উচিত না, খুবই গর্হিত কাজ। এই জন্যই এখন আর সহজে কারোর মাথায় ঢুকতে চাই না। তৃণা অনেক কষ্টে হাসি চেপে রেখে গম্ভীর গলায় বলল, অন্য সমস্যাও আছে। হয়তো কারোর মাথায় ঢুকলেন, তারপর আর বেরোতে পারলেন না, সারা জীবনের জন্য আটকে পড়ে থাকতে হলো। কি অদ্ভুত অবস্থা! আপনার শরীরটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে, আর আপনি আটকা পড়ে আছেন অন্য একজনের মাথায়। হতে পারে না এরকম? নিশানাথবাবু ভ্রু কুঁচকে তাকালেন। তার মনে হলো এই চমৎকার মেয়েটা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছে। তার মনটাই খারাপ হয়ে গেল। একবার ইচ্ছা করলো মেয়েটার মাথায় ঢুকে গোপন কিছু তথ্য জেনে নিয়ে মেয়েটাকে চমকে দেবেন। পর মুহূর্তেই চিন্তাটা বাতিল করে দিলেন। এটা উচিত না, খুবই গর্হিত কাজ। তৃণা বলল, মানুষের মাথায় ঢোকা ছাড়া আর কিছু কি পারেন? খুব ভালো চিন্তা করতে পারি, যেমন অঙ্ক চট করে করে ফেলতে পারি। বড় বড় ভাগ, গুণ, বর্গমূল, খাতা পেন্সিল কিছুই লাগে না। বাহ, খুব মজার তো। তুমি পরীক্ষা করে দেখো, একটা বিরাট ভাগ অঙ্ক দাও, দেখো কেমন চট করে উত্তর বলে দেব। আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার সব কথা বিশ্বাস করছি। না, তুমি বিশ্বাস করছো না। দাও, একটা অঙ্ক দাও। তৃণা খানিকটা বিরক্তি নিয়েই বলল, আপনার যখন এতই ইচ্ছা, তাহলে 22কে 7 দিয়ে ভাগ দিন, ভাগফলটা আমাকে বলুন। নিশানাথ বললেন, উত্তর হচ্ছে 3.1 4 2 8 5 7 1 2 4 4 9 8 7 3 2 8 3 1। এই পর্যন্ত বলেই নিশানাথ থেমে গেলেন। তৃণা বলল, থামলেন কেন? নিশানাথ ক্লান্ত গলায় বললেন, এর উত্তর মিলবে না, অনন্তকাল ধরে চলতেই থাকবে। আপনি কি তা আগেই জানতেন না এখন টের পেলেন? এখন টের পেলাম, আগে জানতাম না। তৃণা এখন খানিকটা আগ্রহ বোধ করছে, যদিও নিশানাথ বাবুর কথা সে ঠিক বিশ্বাস করছে না। পাইয়ের মান যে মানুষের অজানা তা অনেকেই জানে, হয়তো নিশানাথ বাবুও জানেন। তৃণা বলল, আচ্ছা বলুন তো, আমার এই হাত ব্যাগে কি আছে? নিশানাথ বিস্মিত গলায় বললেন, এটা কি করে বলবো? আমি তোমার মাথার ভেতর ঢুকতে পারি, কিন্তু ব্যাগের ভেতর তো ঢুকতে পারি না। তৃণা এইবার ফিক করে হেসে ফেলল। অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে মুখ থেকে হাসির রেখা মুছে ফেলে গম্ভীর গলায় বলল, আমি ভেবেছিলাম যে মানুষের মাথার ভেতর ঢুকতে পারে সে সব জায়গাতেই ঢুকতে পারে। এটা ঠিক না। মানুষের মন বেতার তরঙ্গের মতো, বেতার তরঙ্গ ধরতে রেডিও সেট লাগে। মানুষের মাথা হচ্ছে সেই রকম সেট রিসিভিং সেন্টার। পশু, কীটপতঙ্গ এরাও এক ধরনের রিসিভিং সেট, তবে খুব দুর্বল। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এখন তাহলে উঠি? উঠবে? হ্যাঁ, আমাকে 11টার মধ্যে হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে মা, তাহলে যাও। আমার তো মনে হচ্ছে এখন আপনার শরীর বেশ ভালো।
হ্যাঁ, ভালো। সারাদিনে কিছুটা সময় ভালো থাকে, আবার খারাপ হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে খুব খারাপ হয়। আপনি আজে বাজে জিনিস যেমন মানুষের মাথার ভেতর ঢোকা এইসব নিয়ে একেবারেই চিন্তা করবেন না। প্রচুর রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন। আমি এখন থেকে একদিন পর পর আপনাকে এসে দেখে যাব। তৃণা দরজা পর্যন্ত গিয়েছে। নিশানাথ ডাকলেন, মা 1 মিনিট দাঁড়াও। তৃণা থমকে দাঁড়ালো। নিশানাথ বললেন, এখন আমি তোমার ব্যাগে কি আছে বলতে পারবো। তোমার সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে তোমার মাথায় ঢুকে পড়েছিলাম। ঢোকা মাত্র বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? বুঝলাম যে তোমার ব্যাগে অনেক কিছুই আছে, তবে সেসব তেমন গুরুত্বপূর্ণ কিছু না। লিপস্টিক, চুলের কাঁটা, একটা চিরুনি, একটা রুমাল, এইসব তো সব মেয়ের ব্যাগেই থাকে। হ্যাঁ, তা থাকে, এই জন্যেই তো বলছি গুরুত্বপূর্ণ কিছু না। তবে একটা জিনিস আছে যা নিয়ে তুমি খুব চিন্তিত। একটা খামে বন্ধ চিঠি। এই চিঠি তুমি একজনকে দেবে, তার নাম হারুন। চিঠিটা তুমি অনেক দিন আগেই লিখে রেখেছ, দিতে পারছো না। আজ ঠিক করে রেখেছ যে করেই হোক তুমি তাকে চিঠিটা দেবে। তৃণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পুরো ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নিশানাথ সহজ গলায় বললেন, চিঠির বিষয়বস্তুও আমি জানি। কি জানেন? একসময় এই ছেলেটাকে তুমি খুব পছন্দ করতে, তোমরা দুজন বিয়ে করবে এরকম পরিকল্পনা করে রেখেছ। কিন্তু এখন আর ছেলেটাকে তোমার পছন্দ হচ্ছে না, মুখ ফুটে বলতে পারছো না, তাই জন্য চিঠি লিখেছ। তৃণা ক্ষীণ স্বরে বলল, আপনি তাহলে সত্যি সত্যি মানুষের মাথায় ঢুকতে পারেন? হ্যাঁ, পারি। অবিশ্বাস্য ব্যাপার। নিশানাথ দুঃখিত গলায় বললেন, মানুষের মাথায় ঢোকার ব্যাপারটা অন্যায়, খুবই অন্যায়, খুবই গর্হিত কাজ। তুমি কিছু মনে করো না তৃণা। না, আমি কিছু মনে করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যদিও জানি আপনার ক্ষমতাটা সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। আমি আর একটু বসি আপনার সঙ্গে। বসো। আপনার খবর প্রকাশিত হলে মেডিকেল সায়েন্স জগতে কী রকম হইচই শুরু হবে আপনি কি সেটা জানেন? না, জানি না। তৃণা কাঁপা কাঁপা গলায় বলল, এই দেখুন আমার গা কাঁপছে। আচ্ছা, আপনি শুরু থেকে বলুন তো, কখন আপনি প্রথম আপনার এই ক্ষমতার কথা বুঝতে পারলেন? নিশানাথ জবাব দিলেন না। তার মাথায় তীব্র যন্ত্রণা আবার শুরু হয়েছে। চারপাশে জগৎ ঘোলাটে হয়ে আসতে শুরু করেছে। তিনি দুর্বল স্বরে বললেন, মা তুমি এখন যাও। আমার পুরো ব্যাপারটা জানতে ইচ্ছা করছে, না জেনে আমি যেতে পারবো না। নিশানাথ হাঁপাতে হাঁপাতে বললেন, সব তোমাকে বলবো, এখন না, এখন পারবো না। তোমাকে আমি খবর দেব। আমি নিজে নিজে চিন্তা করে অনেক কিছু বের করেছি, সে সবও তোমাকে বলবো। আজ না, অন্য দিন। কবে সেই অন্য একদিন? খুবই শীঘ্রই। আমার হাতেও সময় নেই, আমি বাঁচব না। বাঁচার আগে কাউকে বলতে চাই, কারোর সঙ্গে পরামর্শ করতে চাই। নিশানাথ চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললেন, যেন চেনা পৃথিবী থেকে লুকাতে চাচ্ছেন। তৃণা দীপার খোঁজে রান্নাঘরে ঢুকেছে। দীপা পরিচ তৈরি করছেন। নিশানাথ বাবুর সকালের নাস্তা। সকালে চালের আটার রুটি করে দিয়েছিলেন, খেতে পারেননি, পরিচ খেতে পারেন। তৃণা দীপার পাশে এসে দাঁড়ায়। দীপা বোনের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি তো। তোকে এমন দেখাচ্ছে কেন? জানি না। আপা, আমাকে 1 কাপ চা করে দাও। তুই হাসপাতালে যাবি না? বুঝতে পারছি না, হয়তো যাব না। রোগী কেমন দেখলি? তৃণা জবাব দিল না। তার কথা বলতে ভালো লাগছে না। দীপা বললেন, তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ।
শরীর খারাপ লাগলে উপরে গিয়ে শুয়ে থাক। দুলাভাই কি বাসায় আছেন আপা? না, ও কাল রাতে ফেরেনি। কখন ফিরবেন? জানি না। তৃণা রান্নাঘর থেকে বেরোলো। অন্যমনস্ক ভঙ্গিতে কিছুক্ষণ বারান্দায় হাঁটল, তারপর উঠে গেল দোতলায়। কিছুক্ষণ শুয়ে থাকবে, শরীর ভালো লাগছে না। একটু আগে চায়ের তৃষ্ণা হচ্ছিল, এখন তাও হচ্ছে না। আলো তার শোবার ঘরের অন্ধকার কোণে একটা বই নিয়ে বসে আছে। তার সমস্ত ইন্দ্রিয় বইটিতে কেন্দ্রীভূত। তৃণা ঘরে ঢুকে এই দৃশ্য দেখল। খানিকক্ষণ ইতস্তত করে সে এগিয়ে গেল। আলো ছোট খালাকে দেখে জড়সড় হয়ে গেল। ছোট ছোট করে শ্বাস নিচ্ছে, দ্রুত চোখের পাতা ফেলছে। সে কি ভয় পেয়েছে? তৃণা নরম গলায় বলল, কেমন আছো? আলো চোখ বড় বড় করে তাকালো। ছোট খালার কথা সে কিছুই বুঝতে পারেনি, শুধু বুঝেছে ছোট খালা তাকে নরম স্বরে কিছু বলেছেন। যা বলেছেন তাতে আদর ও ভালোবাসা মাখানো। কেউ আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বললে আলোর চোখে পানি এসে যায়। তারও ইচ্ছা করে আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বলতে। কি করে বলতে হয় তা সে জানে না। তৃণা আরও কাছে এগিয়ে এলো, একটা হাত রাখল আলোর মাথায়। আলোর হাতের বইটি মেঝেতে পড়ে গেল। তৃণা লক্ষ্য করল মেঝেতে একটা সাদা কাগজ এবং পেন্সিল। কাগজে কী সব লেখা। তৃণা কাগজটা হাতে নিল। গোটা গোটা হরফে নানান শব্দ লেখা। সাফল্য, প্রতিজ্ঞা, শ্রবণ, মন্দির, দিবস। তৃণা লেখার দিকে ইঙ্গিত করে বিস্মিত গলায় বলল, এগুলো তুমি লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল। সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃণা বলল, কেন লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল না, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তৃণা কি যেন বলতে গেল, তার আগেই আলো কাগজ টেনে নিয়ে পেন্সিল দিয়ে গুটি গুটি করে লিখতে শুরু করল। লেখা শেষ হওয়ার পর তৃণার দিকে কাগজটি বাড়িয়ে দিয়ে দু হাতে মুখ ঢেকে বসে রইল। তার বড় লজ্জা লাগছে। কাগজে গোটা গোটা করে লেখা, খালা আমি তোমাকে ভালোবাসি। এর মানে কি? মুখ বধির একটা মেয়ে হঠাৎ করে কেন কাগজে লিখবে, খালা আমি তোমাকে ভালোবাসি? এর অর্থ কি সে জানে? কেউ হয়তো এই একটি বাক্য লেখা শিখিয়ে দিয়েছে। অক্ষর পরিচয়হীন মানুষ যেমন নিজের নাম সই করতে শেখে, হয়তো এও সেরকম কিছু। কে তোমাকে লেখা শিখিয়েছে? আলো প্রশ্নের জবাব দিল না। তৃণার দিকে কাগজ এগিয়ে দিয়ে ইঙ্গিত করল লিখে দেওয়ার জন্য। বিস্মিত তৃণা লিখল, তুমি কি লিখতে পারো? আলো উত্তরে লিখল, হ্যাঁ। কে তোমাকে শিখিয়েছে? স্যার। নিশানাথ বাবু? হ্যাঁ। কখন শেখালেন? এর উত্তরে আলো কিছু লিখল না। তৃণা লিখল, তুমি কি বই পড়তে পারো? পারি। বই পড়ে বুঝতে পারো? পারি। চশমা কি জানো? চোখে দেয়। প্রতিজ্ঞা কি জানো? না। কাগজের খণ্ডটিতে আর লেখার জায়গা নেই। তৃণা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি হচ্ছে এ বাড়িতে? এ বাড়ির মানুষজন কি জানে কি হচ্ছে? তৃণা আলোর খাটে শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, বমি বমি লাগছে। দীপা চা নিয়ে এসে দেখলেন তৃণা মরার মতো পড়ে আছে। তিনি কোমল গলায় বললেন, তোর তো মনে হচ্ছে সত্যি শরীর খারাপ। ডাক্তারদের শরীর খারাপ করলে কি ডাক্তার ডাকার নিয়ম আছে? থাকলে বল, একজন ডাক্তারকে খবর দিই। তৃণা উঠে বসতে বসতে বলল, দুলাভাইয়ের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার আপা। দুলাভাই কখন আসবেন? ও এসেছে। এসেছেন? কোথায়? নিচে, নিশানাথ চাচাকে দেখতে গিয়েছেন। ওর সঙ্গে কি কথা বলবি? তৃণা জবাব দিল না, চায়ের কাপে চুমুক দিতে লাগল। নিশানাথকে দেখে বোঝা যাচ্ছে না তিনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন।
ইজি চেয়ারে লম্বালম্বি শুয়ে থাকা একজন মানুষ, যার চেহারা বিকৃত হয়ে গেছে। বাইরের কেউ হঠাৎ দেখলে চমকে উঠবে। মহসিনের সঙ্গে তার রোজই দেখা হচ্ছে, তবু মহসিন চমকে উঠলেন। কি কুৎসিতই না মানুষটাকে লাগছে। শরীরে মনে হচ্ছে পানি এসে গেছে, পা দুটো ফোলা, অথচ পায়ের আঙুলগুলো শুকিয়ে পাখির নোকের মতো হয়ে আছে। মহসিন মৃদু গলায় বললেন, স্যার কি জেগে আছেন? নিশানাথ খসখসে গলায় বললেন, বুঝতে পারছি না বাবা, এখন এমন হয়েছে কখন জেগে থাকি কখন ঘুমিয়ে থাকি বুঝতে পারি না। আপনি বিশ্রাম করুন। আর বিশ্রাম? আমি যাওয়ার জন্য তৈরি হচ্ছি বাবা, কোথায় যাব তাই বা কে জানে। মহসিন কিছু বললেন না। মৃত প্রায় মানুষটির সামনে তার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, আবার চলে যেতেও বাধো বাধো লাগছে। নিশানাথ বললেন, তুমি একটু বসো। বারান্দায় বসার জায়গা নেই। মহসিন দাঁড়িয়ে রইলেন। নিশানাথ বললেন, আমার গলার স্বরটা কেমন অন্যরকম হয়ে গেছে, তুমি কি লক্ষ্য করেছ? জি, করেছি। নিজের গলার স্বর নিজেই চিনতে পারি না। যখন কথা বলি মনে হয় অন্য কেউ কথা বলছে। আমার মনে হয় কথা না বলে এখন চুপচাপ শুয়ে থাকাই ভালো। সব ভালো জিনিস তো বাবা সব সময় করা যায় না। এখন আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে। আমার পরিকল্পনা কি জানো? আমার পরিকল্পনা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কথা বলবো। মৃত্যু কি এই সম্পর্কে বলবো, রানিং কমেন্ট্রি। যখন কথা বলতে পারবো না তখন কারোর মাথার ভেতর ঢুকে যাব, তাকে জানিয়ে দেব ব্যাপারটা কি। মহসিন আর চোখে ঘড়ি দেখলেন। একজন অসুস্থ মানুষের আবুল তাবুল কথা শুনতে তার ভালো লাগছে না, অথচ উঠে যাওয়াও যাচ্ছে না। মহসিন। জি স্যার। আমি একটা পরীক্ষা করতে চাই, বৈজ্ঞানিক পরীক্ষা। কি পরীক্ষা? আমার যে অংশ অন্যের মাথায় ঠোকে সেই অংশের কোনো মৃত্যু আছে কিনা তা জানা। শরীরের সঙ্গে সঙ্গে ওই অংশটাও কি মারা যায়, না ওই অংশ বেঁচে থাকে? যদি বেঁচে থাকে সে কোথায় থাকে? আমি মনে হয় আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। নিশানাথ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, আমি নিজেই নিজের কথা বুঝি না, তুমি কি করে বুঝবে? মহসিন আবার ঘড়ি দেখলেন। আর থাকা যায় না, এবার উঠতে হবে। মহসিন। জি স্যার। আমার কথা কি তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? জি না, তবে আমার মনে হয় এইসব জটিল বিষয় নিয়ে আপনার চিন্তা করা উচিত না। আপনার উচিত চুপচাপ বিশ্রাম করা, যাতে স্নায়ু উত্তেজনা না হয়। মহসিন, আমার মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমার কথাগুলো যে পাগলের প্রলাপ না তা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি, খুব সহজেই পারি। আমি তার প্রয়োজন দেখছি না স্যার। তুমি আমার কথা বিশ্বাস করো, এটা আমি চাই। কারণ মৃত্যু কি তা বোঝার জন্য আমি তোমার সাহায্য চাই। তোমার সাহায্য ছাড়া তা সম্ভব নয়। তুমি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করো তাহলেই সাহায্য করবে। আমি আপনার প্রতিটি কথা বিশ্বাস করছি। না, করছো না। আমি এখন তোমার মাথার ভেতর ঢুকব, এছাড়া তুমি আমাকে বিশ্বাস করবে না। মহসিন সাহেব বিরক্তিতে ভ্রু কোঁচকালেন। আর ঠিক তখনই বাঁ দিকের কপালে সূক্ষ্ম যন্ত্রণা বোধ করলেন। সেই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হলো না। তিনি বুঝতেও পারলেন না নিশানাথ তার মাথায় ঢুকে গেছেন। মস্তিষ্কের অতলান্তিক কুঁয়োয় অতি দ্রুত নেমে যাচ্ছেন। কুঁয়োর গহীন থেকে প্রবল আকর্ষণ শক্তি নিশানাথকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। এ কি? তিনি এ কি দেখছেন? এটা কি মহসিনের মস্তিষ্ক? এই কুয়োর চারপাশে দেওয়ালে থরে থরে সাজানো স্মৃতিগুলো কি সত্যি তার এককালের প্রিয় ছাত্র মহসিনের? মৃদুভাষী মহসিন, ছেলে মেয়েদের অতি আদরের বাবা, দীপার ভালোবাসার মানুষ,
শান্ত, বিবেচক, বুদ্ধিমান ও হৃদয়বান একজন পুরুষ? না না না, তিনি যা দেখছেন তা ভুল। কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। এটা নিশ্চয়ই অন্য কারোর মস্তিষ্ক। কারণ এই মস্তিষ্কের মানুষটি খুব ঠান্ডা মাথায় একটি খুনের পরিকল্পনা করেছে। খুন করা হবে একটি মেয়েকে, যার নাম দীপা, যে মেয়েটি তারই স্ত্রী। এমনভাবে হত্যাকাণ্ডটি হবে যে কেউ বুঝতে পারবে না, কেউ সন্দেহ করবে না। শোকে ও কষ্টে মানুষটি ভেঙে পড়ার অভিনয় করবে। তারপর একসময় শোকের তীব্রতা কমে যাবে, সব স্বাভাবিক হয়ে আসবে। বাচ্চাগুলির দেখাশোনার জন্যেও তখন সবাই তাকে বিয়ে করার জন্য চাপ দেবে। সে বিয়ে করবে। এ বাড়িতে একটা মেয়ে এসে উঠবে, যার মাথার চুল ছোট ছোট করে কাটা, যার গায়ের রং শ্যামলা, যার চোখ বড় বড়, যার নাম নুসরাত জাহান, যাকে আদর করে এই লোকটি নুসা বলে। দীপাকে হত্যা না করেও এই লোকটি নুসাকে ঘরে আনতে পারে, খুব সহজেই পারে। দীপাকে ত্যাগ করলেই হয়। তা সে করবে না, কারণ তাতে সামাজিকভাবে সে হেয় হবে। তার চেয়েও বড় কথা, দীপাকে ত্যাগ করা মানে দীপার বিশাল সম্পত্তি ত্যাগ করা। এই সম্পদ দীপা তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে। এর চেয়ে হত্যাই ভালো। কেউ কোনোদিন জানবে না, জানার কোনোই উপায় নেই, কারণ পরিকল্পনা করা হয়েছে ভেবে চিনতে। দীপাকে অফিস থেকে একবার টেলিফোন করে বলা হবে, দীপা, আমি একটু বাইরে যাব। আমার নীল স্যুট, লাল একটা টাই আর স্ট্রাইপ দেওয়া শার্টটা কাউকে দিয়ে অফিসে পাঠিয়ে দাও। দীপা তাই করতে যাবে। স্ট্রাইপ দেওয়া শার্ট যেহেতু ইস্ত্রি নেই, সেই ইস্ত্রি করতে বসবে সে। ঘটনাটা ঘটবে তখন। ইস্ত্রির ভেতরের তার শর্ট সার্কিট করা থাকবে বডির সঙ্গে। ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইটের হাই ভোল্টেজ তার শরীর দিয়ে প্রবাহিত হবে। সে বড় ধরনের চিৎকার করারও সময় পাবে না। ঘটনাটা কবে ঘটবে? খুব শীঘ্রই ঘটবে। দেরি করার কোনো মানে হয় না। ইস্ত্রি ঠিকঠাক করে ঝামেলা চুকিয়ে ফেললেই হয়। এত বড় একটা ব্যাপার দীর্ঘদিন মাথার উপর চেপে রাখা সম্ভব না। শীঘ্রই হবে, খুব শীঘ্রই, হয়তো আজ কিংবা কাল কিংবা পরশু। নিশানাথ মহসিনের মাথা থেকে বের হয়ে এলেন। তিনি আর থাকতে পারছেন না। বারবার মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে বের হওয়া যাবে না, সারা জীবনের জন্য আটকা পড়ে যেতে হবে। নিশানাথ হাঁপাচ্ছেন, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তার মনে হচ্ছে বাতাস কোনো কারণে অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। নিশানাথ বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে স্যার? না, কিছু না। এরকম ঘামছেন কেন? কিছু না, তুমি যাও, ঠিক হয়ে যাবে। ডাক্তারকে খবর দিই? কাউকে খবর দিতে হবে না, তুমি যাও। নিশানাথ চোখ বন্ধ করে থরথরিয়ে কাঁপতে লাগলেন। তিনি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। এ তিনি কি দেখলেন? যা দেখলেন তা কি সত্যি না মায়া? মহসিন খানিকক্ষণ পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে চলে গেলেন। বসার ঘরে ঢুকে টেলিফোনে ডাক্তারকে খবর দিলেন। যদিও ঘরেই ডাক্তার ছিল, ত্রিনা যে ঘরে আছে তিনি জানতেন না। ত্রিনা এই মানুষটিকে খুব পছন্দ করে। কেমন ঠান্ডা একজন মানুষ। কথা কম বলাও যে এক ধরনের আর্ট, তা এই মানুষটা জানে। বড় বড় পার্টিতে ত্রিনা লক্ষ্য করেছে তার দুলাভাই একেবারেই কথা বলছেন না, অথচ তিনি যে কথা বলছেন না, চুপচাপ আছেন, তাও ধরা পড়ছে না। এমন নয় যে তিনি কথা বলতে পারেন না, ভালোই পারেন। যখন কথা বলেন মুগ্ধ হয়ে শুনতে হয়। ত্রিনা বলল, কেমন আছেন দুলাভাই? মহসিন হাসলেন। এই হাসি একসঙ্গে অনেক কথা বলে ফেলল। ত্রিনা মনে মনে ভাবল, আপার মতো ভাগ্যবতী মেয়ে হয় না। দুলাভাই বলো। আমার দিকে একটু ভালো করে তাকান তো দুলাভাই। তাকালাম। আমাকে দেখে কি মনে হচ্ছে? মহসিন
তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে। ঠিক ধরেছেন। এখন আন্দাজ করুন ঝড়ের কারণটা কি। আন্দাজ করতে পারছি না। আন্দাজের ব্যাপারে আমি বেশ কাঁচা। তবু আন্দাজ করুন। মনে হচ্ছে তোমার ভালোবাসার কোনো মানুষ তোমাকে হঠাৎ বিনা কারণে ত্যাগ করেছে। হয়নি। কারণটা কি আপনি জানতে চান? তুমি বলতে চাইলে অবশ্যই জানতে চাই, বলতে না চাইলে জানতে চাই না। আমি বলতে চাই, আপনাকে বলার জন্যই বসে আছি, নয়তো কখন চলে যেতাম। বলো। এখন না, আমার সঙ্গে বাগানে চলুন। সিরিয়াস কিছু নাকি? হ্যাঁ সিরিয়াস, খুব সিরিয়াস। যা বলবো আপনি কিন্তু মন দিয়ে শুনবেন, হাসতে পারবেন না। হাসি আসলেও হাসবো না? না, প্রতিজ্ঞা করুন হাসবেন না। প্রতিজ্ঞা করলাম। বলুন প্রমিস? প্রমিস। তাহলে চলুন বাগানে যাই। বাগানে হাঁটতে হাঁটতে মহসিন তৃণার কথা শুনলেন। তিনি হাসলেন না, বিরক্ত হলেন। তৃণা বলল, দুলা ভাই, আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? না। না কেন? মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে না। থট রিডিং বলে কিছু নেই। ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে থট রিডিংয়ের কিছু খেলা দেখান, তার কৌশল ভিন্ন। ম্যাজিশিয়ানদের থট রিডিংয়ের কথা বলছি না দুলা ভাই, নিশানাথ বাবুর কথা বলছি। উনি সত্যি সত্যি মানুষের মনের কথা বলতে পারেন, মানুষের মাথার মধ্যে ঢুকে যেতে পারেন। উনি কোনো জীবাণু বা ভাইরাস না যে মানুষের মাথার মধ্যে ঢুকে যাবেন। যা শোনো তাই বিশ্বাস করো কেন? তুমি একজন ডাক্তার, তুমি হবে যুক্তিবাদী। আপনি বুঝতে পারছেন না, আমি যুক্তিবাদী বলেই নিশানাথ বাবুর ক্ষমতা দেখে আমি আপসেট হয়েছি। আপসেট হওয়ার কোনোই কারণ নেই। তুমি বাসায় যাও, ঠান্ডা পানিতে গোসল করে ঘুমাও। তৃণা মন খারাপ করে ফেলল। মহসিন বললেন, এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র চলছে লজিকের ওপর। তুমি যা বলছো তা লজিকের বাইরে, কাজেই আমরা তা অস্বীকার করব। প্রমাণ দেখালেও অস্বীকার করবেন? হ্যাঁ, কারণ তুমি যা প্রমাণ বলে ভাবছো তা প্রমাণ নয়, প্রমাণ থাকতে পারে না। যদি থাকে? বললাম তো নেই। মহসিন অফিসে গেলেন না, সারাদিন ঘরেই রইলেন। খানিকক্ষণ বাগানের কাজ করলেন, স্টেরিওতে গান শুনলেন। দীপাকে বললেন, চলো আজ রাতে বাইরে কোথাও খেতে যাই। তৃণাও যখন আছে ভালোই লাগবে, অনেক দিন বাইরে যাওয়া হয় না। দীপা বললেন, নিশানাথ চাচাকে এই অবস্থায় রেখে বাইরে খেতে যাওয়ার প্রশ্নই ওঠে না। শরীর কি আরও খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কী সব আবোল তাবোল বকছেন। আবোল তাবোল তো সবসময় বলতেন, এটা নতুন কি? এখন যা বলছেন তার কোনো মাথা মুন্ডু নেই। এখন আমাকে ডেকে বললেন, মা খবরদার, তুমি স্ত্রীতে হাত দেবে না, কোনো ক্রমেই না। ঘরের যে কটা স্ত্রী আছে সব আমার কাছে দিয়ে যাও। মহসিন স্তব্ধ হয়ে বসে রইলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। দীপা বললেন, কি যন্ত্রণা বলো তো দেখি, দুটো স্ত্রী ওর কাছে দিয়ে আসতে হয়েছে। তুমি দিয়ে এসেছ? হ্যাঁ, না দিয়ে কি করব বলো, যা হইচই করছেন। মহসিন ঠান্ডা মাথায় দ্বিতীয় সিদ্ধান্তই নিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে তার খুব বেশি বেগ পেতে হলো না। তিনি নিজেকে বোঝালেন, অসুস্থ বৃদ্ধ একজন মানুষের অকারণে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এই বৃদ্ধ তো এমনিতেই মারা যাচ্ছে, 2 দিন আগে মারা গেলে কারোর কোনো ক্ষতি হবে না। একজন অথর্ব বুড়োকে হত্যা করাও কঠিন কিছু না, সহজ, খুবই সহজ। অনেক পদ্ধতি আছে, সেই অনেক পদ্ধতির যে কোনো একটা গ্রহণ করা যায়। যেমন নাকের উপর একটা বালিশ চেপে ধরা। দীর্ঘ সময় চেপে ধরার প্রয়োজন নেই,
2 থেকে 3 মিনিটের মামলা। এই মামলা সেরে ফেলা উচিত, মোটেই দেরি করা উচিত নয়। আজ রাতেই সেরে ফেলা ভালো, দেরি করা যায় না, কিছুতেই না। দীপা বললেন, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? এমনি, শরীরটা মনে হয় ভালো না। যাও শুয়ে থাকো। তিনি শুয়ে রইলেন। ঠান্ডা মাথায় তাকে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথায়। সময় নেই হাতে, একেবারেই সময় নেই। দীপা বললেন, মাথায় হাত বুলিয়ে দেব? তিনি বললেন, দাও। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। দীপা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরামে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি ঘুমাচ্ছেন না। ঘুমাবার উপায় নেই, তাকে জেগে থাকতে হবে, ভাবতে হবে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। রাত 2টোর মতো বাজে। মহসিন খুব সাবধানে বিছানা থেকে নামলেন। দীপা অঘরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই সে তৃপ্তির একটা শব্দ করল। খানিকক্ষণের জন্য তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন। একবার মনে হলো আবার বিছানায় ফিরে আসবেন। পর মুহূর্তেই সেই পরিকল্পনা বাতিল করে খালি পায়ে সিঁড়ি বেয়ে একতলায় নেমে গেলেন। খুব সাবধানে দরজা খুলে বারান্দায় এলেন। যদিও এত সাবধানতার কোনো প্রয়োজন নেই, তিনি হাঁটছেন নিজের বাড়িতে। কেউ তাকে দেখলেও কিছু যায় আসে না। তিনি যাচ্ছেন নিশানাদের ঘরে, এর মধ্যেও অস্বাভাবিকতা কিছুই নেই। তিনি তো যেতেই পারেন, নিশানাত একজন রোগী মানুষ, রাত বিরেতে তাকে দেখতে যাওয়া তো স্বাভাবিক। নিশানাতের ঘরে ঢোকাও কোনো সমস্যা না, তার ঘরের দরজা খোলা থাকে, যাতে সময় অসময়ে তার ঘরে যাওয়া যায়। মহসিন ছোট ছোট পা ফেলে এগোচ্ছেন। আকাশ মেঘলা, তার শীত করছে, পায়েও ঠান্ডা লাগছে। চটি জোড়া পরে নিলে হতো। নিশানাথবাবুর ঘরের কাছাকাছি আসতেই তিনি কপালের বাঁ দিকে ভোঁতা এক ধরনের যন্ত্রণা অনুভব করলেন, হালকা যন্ত্রণা। তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, পারছেন না। যন্ত্রণাটা কেমন করে জানি সারা মাথায় ছড়িয়ে পড়ছে। এর মানে কি? নিশানাথ কি তার মাথায় ঢুকে পড়েছে? এও কি সম্ভব? এটা কি বিশ্বাস্য? অসম্ভব নয়। এই অদ্ভুত পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। স্ত্রীর কথা দীপাকে বলা হয়েছে যখন, তখন সম্ভব, অবশ্যই সম্ভব। মহসিন দ্রুত এগিয়ে যেতে চেষ্টা করলেন। তার হাতে সময় নেই, সময় নেই নিশানাদের হাতেও। নিশানাত মহসিনের মাথার ভেতর ঢুকে গেছেন, তাকে অতি দ্রুত কাজ করতে হচ্ছে। মহসিনের মাথা থেকে নুসরাত জাহান নামের মেয়েটির সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে। কঠিন কাজ। একটি স্মৃতি 10টি স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে। অন্যগুলো নষ্ট না করে সেই স্মৃতি নষ্ট করা যায় না। স্মৃতির জাল দীর্ঘ ও সূক্ষ্ম, মাকড়সার জালের মতো তা ছড়ানো। এই জাল থেকে একটা সুতো ছিঁড়ে ফেলতে হবে, এমনভাবে ছিঁড়তে হবে যেন জালের কোনো ক্ষতি না হয়। কঠিন কাজ, অতি কঠিন কাজ। হাতে সময় ততই অল্প। মহসিনের মনের ভেতর থেকে কুটিল, ক্রুদ্ধ, ভয়ঙ্কর ঘৃণাও নষ্ট করতে হবে, যেন প্রবল ভালোবাসা জেগে ওঠে দীপা নামের অসাধারণ মেয়েটির দিকে, যে মেয়েটির জন্ম দেবী অংশে। সময় নেই, মোটেই সময় নেই। কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন কাজ। মহসিন নিশানাথের ঘরে ঢুকে পড়েছেন। নিশানাথ কাত হয়ে শুয়ে আছেন, পায়ের কাছেই কোলবালিশ। মহসিন কোলবালিশ হাতে তুলে নিলেন। তার হাত একটু কাঁপছে, মাথায় যন্ত্রণা প্রবল হয়ে উঠেছে। উঠুক, তিনি তার কাজ শেষ করবেন। সারা জীবন তিনি তার পরিকল্পনা অক্ষরে অক্ষরে কাজে খাটিয়েছেন, আজও খাটাবেন, এর কোনো নড়চড় হবে না। কিন্তু মাথা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, বড্ড অস্বস্তি বোধ হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। হোক, যা ইচ্ছা হোক। তিনি নিচু হয়ে নিশানাথের মুখের ওপর বালিশ চেপে ধরলেন। সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েক মুহূর্ত। নিশানাথ মৃত্যুর স্বরূপ বুঝতে পারছেন। বড়ই আফসোস, কাউকে তা জানাতে পারছেন না, কারণ তার কাজ শেষ হয়নি, এখনও কিছু কাজ করা বাকি আছে। মহসিন এই মুহূর্তে
একটা খুন করছে। এই খুনের স্মৃতিটাও তার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এই ভয়াবহ স্মৃতি নিয়ে সে স্বাভাবিক মানুষের জীবনযাপন করতে পারবে না। এই স্মৃতিও নষ্ট করতে হবে। সময় নেই, এক অনুপল সময়ও নষ্ট করা যাবে না। যদি কিছু সময় থাকতো তাহলে মৃত্যুর স্বরূপ অন্য কাউকে বলে যাওয়া যেত। শুধু একটা কথা যদি বলতে পারতেন, যদি জানিয়ে যেতে পারতেন মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিত নয়, মৃত্যুর সৌন্দর্য জন্মের চেয়েও কোনো অংশে কম নয়, কাকে জানাবেন? মহসিনকে? মন্দ কি? কেউ একজন জানুক। মহসিন সাধারণত খুব ভোরবেলায় জাগেন। আজ ঘুম ভাঙল অনেক বেলায়। দীপা ডেকে তুলে বললেন, তোমার একটা জরুরি টেলিফোন। মহসিন আদো ঘুমে টেলিফোন রিসিভারে মুখ লাগিয়ে বললেন, কে? ওপার থেকে মধুর স্বরে বলল, আমিটা কে? আমি নুসরাত জাহান, নুষা। নুষা মানে? নুষাকে? ওপাশ থেকে কাঁদো কাঁদো গলায় বলা হলো, আমি তোমার নুষা। মহসিন বিস্মিত বিরক্ত হলেন। তুমি এমন করছো কেন? আমি নুষা। মহসিন টেলিফোন নামিয়ে রাখলেন। বিছানার পাশে দীপা দাঁড়িয়ে আছেন, তার চোখ জলে ভেজা। সেই দিকে তাকিয়ে মহসিনের মন মায়ায় ভরে গেল। এত গভীর মায়া, এত গভীর মমতা তার ভেতরে আছে, তা তিনি কখনো বোঝেননি। এই মমতার উৎস কি? তিনি হাত বাড়িয়ে দীপাকে স্পর্শ করলেন। দীপা নিচু গলায় বলল, নিশানাথ চাচা কাল রাতে মারা গেছেন। দীপার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মহসিনের চোখও ভিজে উঠল। তিনি গভীর বেদনা বোধ করলেন। ফিসফিস করে বললেন, মৃত্যু নিয়ে মন খারাপ করতে নেই দীপা, মৃত্যুও আনন্দময়। আমরা জানি না বলেই ভয় পাই। এইটুকু বলেই তিনি চমকে উঠলেন। কেন এরকম একটা অদ্ভুত কথা বললেন ভেবে পেলেন না। তার মনে হলো এই কথাগুলি স্বপ্নে পেয়েছেন। হ্যাঁ, অদ্ভুত একটা স্বপ্ন তিনি কাল রাতে দেখেছেন। যেন খুব একটা শীতের রাত, খালি পায়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? দীপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার গাল অশ্রুতে ভেজা। মহসিন সেই অশ্রু মুছিয়ে দিতে চেষ্টা করছেন। তিনি গাঢ় স্বরে ডাকলেন, দীপা। দীপা কিছুই বলল না। তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসি দীপা, এরকম করে কেঁদো না। আমার কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। বলতে বলতে সত্যি সত্যি তার চোখে জল এসে গেল। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র তো আর কিছু নেই। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি, সব মালিন্য কেটে যায়। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।